পুষ্প আমতা আমতা করে বলল, আচ্ছা আসছি। আসছি আসছি কি? হ্যাঁ, মাছ তো নরম হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। পুষ্প পিছন ফিরে শিমুলের দিকে তাকায়। আপনি যান, আমি আসছি। পেশাকার পুষ্পর হাত খাবলে ধরে। এক্ষুনি আসো। পুষ্প মুখ কাচুমুচু করে বলে, তবু আমার গোসল বাকি। পেশাকার ঝটকা মেরে পুষ্পর হাত ছুঁড়ে ফেলে। ছি ছি, তুমি অপবিত্র অবস্থায় আমার সামনে এসেছো কেন? পুষ্প মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অসভ্য মাইয়া কোথাকার, এই অবস্থায় ঘরে যা ধরবা তাই অপবিত্র হয়ে যায়, আর তুমি আমারেও ধরে ফেলেছো। বেলাজ মাইয়া, মানুষকে দেখাও যে তোমার জামাই আছে, তাড়াতাড়ি বেরিয়ে আসবা। তারপর চলে যেতে নিয়ে আবারও ঘুরে পুষ্পর আপাদ মস্তক দেখে বলে, ছি ছি, এমন বউ ঘরে থাকলে ঘরের উন্নতি হয় না, অলক্ষী। পেশাকার চলে গেলে পুষ্প দরজা বন্ধ করে। শিমুল হাতের উপর মাথা রেখে তাকেই দেখছে। পুষ্প তাকিয়ে মলিন হাসে। তারপর দ্রুত পায়ে বাথরুমে ঢুকে যায়। বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে মুখে হাত চেপে ফুপিয়ে কেঁদে ওঠে। পেশাকারের সব কথা রাবিয়ার কর্ণগোচর হয়। বসার ঘরে তার শ্বশুর আয়েশ করে বসে রাবিয়ার কথা শুনছে। উনিও বউয়ের কথায় পুষ্পকে জব্দ করার জন্য ভোর সকালে তিতাস মাছের আড়ত থেকে ছোট মাছ কিনে এনেছে। রাবিয়া হাতের কাজ ফুলির কাছে দিয়ে পেশাকারের কাছে যায়। পেশাকার ততক্ষণে স্বামীর সাথে বসে হাসাহাসি শুরু করেছে। ওনাদের সাথে তার ননদ আসমা আর ভাগ্নি সুইটিকে দেখে রাবিয়ার মনটা বিষিয়ে যায়। সুইটির নির্লজ্জতায় তিনি যার পরনায় হতাশ। মেয়ে মানুষ এত নির্লজ্জ হলে কি তাকে আর মেয়ে বলে? শিমুলের পিছনে যেন আঠার মতন লেগে আছে। যে বোঝা কাঁধে নিতে চায় না তাকে কি জোর করে কাঁধে তুলে দেওয়া যায়? রাবিয়া মাথা ঘুরিয়ে একবার শিমুলের ঘরের দিকে তাকায়। শিমুল আর পুষ্পর যে সামনে বিপদ আছে এটা বেশ আঁচ করা যাচ্ছে। উনি আবার রান্নাঘরে ফিরে যান। রাবিয়ার মনটা যন্ত্রণার কাতর। কাল রাত থেকে পলাশ বাড়ি নেই। সেই যে রাগ করে গেল আর ফেরেনি। তিনি রাত 3টে পর্যন্ত অপেক্ষা করে বসেছিলেন। মোবাইল ফোন দিয়ে মোবাইল বন্ধ পায়। এত রাত ছিল বিধায় শিমুলকে ডাকেনি। সিদ্ধান্ত নেয় শিমুল ঘুম থেকে উঠলেই পলাশকে খুঁজতে পাঠাবে। পলাশ হসপিটালের বেডে চুপচাপ বসে আছে। তার চোখ নিধির মুখে স্থির। এমন মিষ্টি একটা মেয়ের সাথে এমন কাজ করতে তার আব্বার বুকটা কাঁপলো না? শত্রু তো শত্রুর এমন ক্ষতি করতে চায় না। শওকত হাওলাদার জানে নিধিকে পলাশ পাগলের মতন ভালোবাসে, তারপরেও নিধিকে আঘাত করতে ভাবলো না। এ কেমন বাবা? মানুষ নাকি ছেলে মেয়ের সুখের জন্য দুনিয়ায় বাজি ধরতে পারে, আর উনি কিনা নিজের বড়াই অহংকার বজায় রাখতে পশুর মতন আচরণ করলো। নিধি নড়ে চড়ে ওঠে, আস্তে ধীরে চোখ খুলে। পলাশকে দেখে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ওঠে। ডাগর ডাগর চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে কানের লতি ছুঁয়ে যায়। ফিসফিস করে বলে, পলাশ। পলাশের দু চোখ ঝাপসা হয়ে আসে। ঝাপসা চোখে নিধির বাম হাতটা শক্ত করে নিজের হাতে পুড়ে নেয়, যেন আশ্বাস দিচ্ছে, ভয় পেও না, আমি আছি। নিধি আর কিছু বলে না। ঘুমের ওষুধের প্রভাব আবারে চোখ বন্ধ করে ফেলে। পলাশ নিধির হাত তার ঠোঁট শুয়ে দেয়। হাতটা গালের সাথে মিশিয়ে ভাবে, কালকে যদি আরেকটু দেরি হতো তাহলে কি হতো। পলাশের চোখের পর্দায় কালকের ভয়ঙ্কর চিত্রটা ভেসে ওঠে। নিধির উপরে পড়ে থাকা বলিষ্ঠ দেহের পুরুষটা নিজের পুরুষত্বের তেজ দেখাতে মরিয়া তখন পলাশ পিছন থেকে জাপটে ধরে। হঠাৎ করে কাজে বিঘ্ন ঘটাতে লোকটা পাল্টা আক্রমণ করতে পারে না, কিন্তু পর মুহূর্তেই পলাশের দিকে আক্রমণ করে। পলাশ খেয়াল করে দেখে এটা তার আব্বার চেলাপেলার একজন, নাম রাকিব। এই ছেলেটা নেশা করার জন্য কয়েকবার পুলিশের দৌড়ানি খেয়েছে। পলাশ কিছু বুঝে ওঠার আগে রাকিব ঘুষি দিয়ে পলাশের নাক রক্তাক্ত করে ফেলে। পলাশ নাকে হাত দিয়ে রক্ত দেখে রাকিবের দিকে তাকায়। রাকিব তার লাল দাঁতগুলো বের করে হাসে। ভাইজান, চাচার আদেশ আমি পালন করতে আসছি, আপনি চইলা যান। পলাশের শরীরেও শক্তি কম নেই, কিন্তু কখনো মারামারি করে অভ্যস্ত না, বিধায় হঠাৎই আক্রমণ করতে পারল না। রাকিবের মুখের কথা শুনে তার রক্ত টক বকিয়ে ফুটে ওঠে। গায়ের সর্বশক্তি দিয়ে রাকিবের উদাম পেটে লাথি দেয়। রাকিব ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের উপর পড়ে। নিধি হাত দিয়ে মুখের বাঁধন খুলে নিজের অবস্থা দেখে ভয়ে ডুকরে কেঁদে ওঠে। রকিবের আনা ছুরিটা ড্রেসিং টেবিলের কোনায় অবহেলায় পড়ে আছে। রকিব মাথা তুলে ছুরিটা হাতে নেয়। হাতে নিয়ে পলাশের বুকের দিকে সোজা টেনে দেয়। রকিবকে আক্রমণ করতে দেখে পলাশ সরে যায়, কিন্তু হঠাৎ ধারালো কিছুর আঘাতে পলাশের ডান হাতের বাহু ব্যথায় নীল হয়ে জানান দেয় রক্তের স্রোত। পলাশ তার হাতের ক্ষতর দিকে যখন তাকিয়ে আছে, তখন রাকিব রক্তাক্ত ছুরি হাতে নিধির বিছানার দিকে এগিয়ে যায়। তোরে না খাইতে পারলে নাই মরতে তো পারমু।
বিয়ে পুরুষের এমন অবস্থার সাথে এই ভয়ঙ্কর লোকের বিশ্রী কথায় নিধি কুকড়িয়ে যায়। পলাশ বলে আর্তনাদ করে ওঠে। পলাশ ততক্ষণে রকিবের কোমর পিছন থেকে টেনে ধরেছে। রকিব সোজা হলে পলাশ ধস্তাধস্তি করে ছুরিটা রকিবের হাত থেকে তার হাতে নিয়ে নেয়। একটু দেরি না করে রকিবের পেটে আঘাত করে। রকিব আর্তনাদ করে ওঠে। পলাশের দিকে তাকিয়ে এক ছুটে বেরিয়ে যায়। পলাশ তাড়া করে নাগাল পায় না। সে নিধির কাছে ফিরে এসে দেখে নিধি অজ্ঞান হয়ে গেছে, গায়ের জামা ছিঁড়ে ছিন্ন ভিন্ন করা। পলাশ পানি এনে নিধির চোখে মুখে পানি দেয়। নিধি জ্ঞান ফেরে না। রাত 3টে পর্যন্ত অপেক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানায় যে নিধির কোনো ক্ষতি হয়নি। আর একটু দেরি হলেই সর্বনাশ হতো। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে গেছে। আর ভয়টা মনে আঘাত করে রোগীকে, স্মরণ করেই দিচ্ছে যে এখনো বিপদ আছে, তাই তো জ্ঞান ফিরতে দেরি হয়েছে। ডাক্তার পলাশের পরিচিত। উনি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন, কিছু ওষুধ হাতের শিরায় স্যালাইনের মাধ্যমে দিচ্ছে। পলাশ শওকত হাওলাদারকে ছাড়বে না। এবার বোঝাপড়া হবে কিভাবে এমন নিকৃষ্ট কাজ করলো। পুষ্প বাইরের টিউবওয়েলের পাড়ে মাছ কাটতে বসে। রাবিয়া আর একটা বটি এনে নিজেও বসে। এতগুলো মাছ একা কাটা সম্ভব না। পুষ্প শাশুড়িকে দেখে মিষ্টি করে হাসে। রাবিয়া মাছ কাটতে কাটতে বলল, পুষ্প, তোমাকে একটা কথা বলি। পুষ্প রাবিয়ার দিকে তাকিয়ে বলল, জি আম্মা বলেন। রাবিয়া পুষ্পর দিকে এক পলক তাকায়। সুইটি যে শিমুলকে পছন্দ করে, সবাই সুইটিকে বিয়ে করাতে চেয়েছিল, সে কথা জানো? শাশুড়ির মুখে এমন কথা শুনে পুষ্প বলল, জি উনি বলেছে। সবাই পরিকল্পনা করছে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে সুইটি নিজে শিমুলের বউ হবে। পুষ্প চোখ বড় বড় করে তার শাশুড়িকে দেখে। রাবিয়া মাছ কাটতে কাটতেই বলে, তাই ওনারা তোমার সাথে এমন জঘন্য ব্যবহার করছে। পুষ্প বুঝতে পারে না তার কি করা উচিত। কি করবো আম্মা? মেনে নেবে, মানিয়ে যাবে, চুপ থাকবে, তাহলে সংসারে শান্তি আসবে। এই চিন্তা মাথা থেকে ফেলে দাও। এই আমাকে দেখো, চুপ থেকে জীবনের এতগুলো বছর এই বাড়িতে কাটিয়ে দিলাম, অথচ কারো কাছে আমার বিন্দু মাত্র দাম নেই। আমার সাথে সবাই যা করেছে, আমি চাই না তোমার সাথেও তা হোক। কেউ কটু কথা বললে প্রতিবাদ করবে, অবশ্যই বেয়াদবি করে না, শালীন ভাষায় সুন্দর করে বুঝিয়ে দেবে কোনটা সঠিক কোনটা ভুল। তুমি নরম থাকলে আঘাত পাবে, তোমাকে শক্ত হতে হবে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। এই কথাটা আসলেই সঠিক। আমার সাথে যা হয়েছে তা আবার তোমার সাথে হতে পারে না। আমার শাশুড়ি যা করেছে, এটা যদি আমি করতাম তাহলেও মানা যেত, কিন্তু উনি দাদি শাশুড়ি হয়ে এই কাজগুলো করছে। আমি চাই তুমি শক্ত থাকবে, প্রতিবাদ করে নিজের স্থান দেখিয়ে দেবে, ভয় পাবে না, আমি তোমার সাথে আছি। পুষ্প হাঁ করে শাশুড়ির কথাগুলো শোনে। রাবিয়া পুষ্পর দিকে তাকিয়ে বলল, কি ভাবছো আমি শাশুড়ি হয়ে কিভাবে সব শিখিয়ে দিচ্ছি? শিখাচ্ছি কারণ তুমি আমার কাছে আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। আমি চাই না আমার মেয়ে কারো কথায় কষ্ট পেয়ে লুকিয়ে কাঁদুক। পুষ্পর চোখ বেয়ে পানি পড়ে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন ভালো শাশুড়ি তার কপালে রাখার জন্য। শিমুল ঘুম থেকে ওঠে, বাইরে এসে পুষ্পর কাছে দাঁড়ায়। রাবিয়া ছেলেকে দেখে ইশারায় পাশে বসতে বলে। শিমুল কাছে আসলে পলাশের ব্যাপারে সব সংক্ষিপ্ত আকারে বলে। শিমুল অবাক হয়ে বলে, এত কিছু ঘটে গেছে আর তুমি আমাকে এতক্ষণে জানাচ্ছ? রাবিয়া ছেলের মুখের দিকে তাকায়। রাতে জানাতে চেয়েছিলাম, কিন্তু এত রাত বলে ডাকিনি। এত রাত তো কি হয়েছে, ডাকা যায় না? আমার ভাই এত বিপদে আর আমি কিনা বাড়িতে বসে আছি। শিমুল দ্রুত পায়ে রুমে যায়। পলাশ তার যে উপকার করেছে এটা শোধ করার মতন না। আর আজকে পলাশ কিনা বিপদে পড়ে আছে। শিমুল তিয়াসকে ফোন করে কাপড় বদলে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে। সকাল 8টার দিকে নিধির ঘুম ভাঙে। পলাশ নিধির কপালে হাত ছুঁয়ে বলে, কেমন লাগছে নিধি? নিধি মাথা নেড়ে বলল, ভালো। কিছু খাবে? বলো এনে দিই। নিধি কিছুক্ষণ পলাশের মুখের দিকে তাকিয়ে বলল, আমার যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয় পারিবারিক সমস্যার কারণে উনি হঠাৎ করেই না করে দেয়। আব্বা ভীষণ ভেঙে পড়ে। আমি অবশ্য খুশিই ছিলাম, কিন্তু আমার খুশি বেশিক্ষণ টিকলো না। তোমার আব্বা ওনার এক সহযোগীর সাথে আমার বিয়ে ঠিক করে দেয়। কৌশলে আব্বাকে ট্রান্সফার করে অন্য জেলায় পাঠায়। বিয়ে ঠিক হওয়ার পরে আব্বা জানতে পারে লোকটা ইয়াবার সাথে যুক্ত। আশেপাশের এলাকায় উনি ইয়াবা সাপ্লাই দেয়। আব্বা বিয়ে দিবে না, নাকচ করে দেয়। এটা শুনে তোমার আব্বা সন্ত্রাস দিয়ে
আমাদের বাসায় যায়। আমার আব্বা আম্মা তো ভয়ে শেষ। আব্বা সাহস করে জানায় উনি মেয়ের বিয়ে দেবে না। তোমার আব্বা আমার আম্মা আর আব্বাকে অনেক হুমকি দেয়, কিন্তু তাও যখন রাজি হচ্ছিল না তখন উনি হুমকি দিয়ে বলে, আমি যদি ফের তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে উনি উনাদের মেরে ফেলতে একবারও ভাববে না। আমার আম্মা আব্বা জীবনের সংকট দেখে আমি রাজি হয়ে জানাই আর কখনোই কথা বলার চেষ্টা করব না। উনি দলবল নিয়ে আবার চলে আসে, কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারি না। অর্ধ পাগল হয়ে গিয়েছিলাম। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলিনি। কিন্তু হঠাৎ করে একদিন আব্বা অফিস থেকে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি আর আম্মা অসহায় হয়ে পড়ি। আব্বার কথা ভেবে আম্মা সারাদিন কাটতো। একদিন সকালে উঠে দেখি আম্মা ঘুমেই চলে গেছে। এই এত বড় দুনিয়ায় আমি একা হয়ে পড়ি। কিভাবে কি করব? যখন রাস্তা পাচ্ছিলাম না তখনই আমার নানা উনার কাছে আমাকে নিয়ে যায়। উনার কাছ থেকে লেখাপড়া শেষ করি। তুমি মনে বাসা বেঁধে থাকলেও আমি নিজেকে প্রতিষ্ঠিত করার অপেক্ষায় ছিলাম। এখন তো আব্বা আম্মাও নেই, কাউকে হারানোর ভয় নেই, তাই তোমার সান্নিধ্যে এসেছিলাম। তোমাকে দেখব বলে ভেবেছিলাম বিয়ে করে ফেলেছো, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে তুমিও আমার মতোই আশায় আছো। কিন্তু তোমার আব্বা তো আমাকে ছাড়লেন না, ঠিক আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য কুকুর পাঠিয়ে দিলেন। উনি আসলে আমাকে বাঁচতে দিবে না। নিধি থামে, জোরে জোরে শ্বাস ফেলে, চোখ বন্ধ করে। চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে। পলাশ হতভম্ব হয়ে বসে আছে। তার অগোচরে তার আব্বা এত কাহিনী ঘটিয়ে ফেলেছে, অথচ সে জানেই না। আবারও নিজের ওপর রাগ হয়। নিধির ভেজা মুখের দিকে তাকিয়ে বলল, বিয়ে করবে আমাকে? নিধি চোখ খুলে পলাশকে দেখে। দুর্বল হাতে পলাশের চুলে হাত রেখে বলল, মেয়েদের সবচেয়ে দামি জিনিস হলো তার সম্মান। তোমার কাছে আসার অপরাধে যদি তোমার আব্বা আমার সম্মান ছিনিয়ে নিতে একবার না ভাবে, যদি বিয়ে করি তাহলে জবাই করতে সেকেন্ডও ভাববে না। পলাশ আজকে যদি চুপ থাকে তাহলে নিধিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। নিধির হাতটা নিজের হাতের মুঠোয় পুরে বলল, হেঁটে যেতে পারবে নাকি কোলে করে নেব? নিধি অবাক হয়ে বলল, কোথায়? কাজী অফিসে। আমি কি বলছি বিয়ে করব? না। তাহলে? পলাশ নিধির হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, আজকে সব আমার কথাই হবে, আর আমি পড়তে চাই না। এখন থেকে যে বাধা হয়ে আসবে তাকেই আমি পুড়িয়ে দেব। শিমুল আর তিতাস ব্যস্ত পায়ে পলাশের কাছে এসে দাঁড়ায়। নিধির দিকে তাকিয়ে আলতো হাসে। শিমুলকে দেখে পলাশ হাসে। সে জানতো তার ভাই তাকে ঠিক খুঁজে বের করে নেবে। নে চাবি, নিধির বাসায় বিয়ের ব্যবস্থা কর। কিছুক্ষণ পর আমি আর নিধি আসছি। শিমুল চুপচাপ চাবি নিয়ে বেরিয়ে আসে। তার ভাই বিয়ে করবে। সে আর তিতাস যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন করে। বিকালে 4টা নাগাদ পলাশ আর নিধির বিয়ে হয়। পলাশ শিমুলকে বলে তার প্রয়োজনীয় সবকিছু বাসায় পাঠিয়ে দিতে। ওই বাসায় আর যাবে না। শিমুল চলে গেলে পলাশ আর নিধি রুমে আসে। শিমুল আর তিতাস এই অল্প সময়ের বাসাটা গুছিয়ে ফেলেছে, এমনকি বিছানা ফুলের সমাহার দেখা যাচ্ছে। এই বিপদের মাঝেও ছেলেগুলো বাসর ঘর নিয়ে কত সিরিয়াস। পলাশ বাসর ঘরের দিকে তাকিয়ে মুচকি হাসে। নিধি ড্রেসিং টেবিলের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে কালকের ছেঁড়া জামাটা। পলাশের দিকে এগিয়ে বলল, এই ছেঁড়া জামাটা বদলে দিয়েছে কে? পলাশ হাত দিয়ে মাথা চুলকে বলল, কে আবার? আমি। নিধি বুকে হাত দিয়ে বলল, তুমি? হ্যাঁ। নিধি আস্তে করে বলল, সব দেখে নিয়েছো? পলাশ এগিয়ে আসে, নিধির দিকে তাকিয়ে বলে, তখন তো হারিয়ে ফেলার ভয় কান্না করছিলাম। এইসব খেয়াল করার সময় ছিল নাকি? তবে আজকে ভালো করে দেখে নেব। পলাশের কথায় নিধি আটকে ওঠে। মানে? পলাশ নিধির কোমরের নিচে দুহাত দিয়ে আঁকড়ে কাছে টেনে বলল, বিছানার দিকে তাকাও। নিধি বিছানার দিকে তাকায় না। সে তো দেখছে শিমুল ভাই তাদের বাসর সাজিয়েছে। নিধি তার দুহাত দিয়ে পলাশের গলা আঁকড়ে ধরে। বিছানা দেখেছি। আমার ভাই এত কষ্ট করে বাসর ঘরটা সাজিয়েছে, আমি বড় ভাই হয়ে কি করে তার অবমূল্যায়ন করি বলো?
ভাবছি কাজে লাগাবো। লজ্জায় নিধির নাকটা কেঁপে ওঠে, আস্তে করে বলল, তুমি না শিক্ষক মানুষ, শিক্ষকদের ভদ্র হতে হয়। আজকে অভদ্র হই নাই ক্লাস নেব? কি তুমি ক্লাস করবে তো? নিধি পলাশের চোখের দিকে তাকায়, লজ্জামাখা হাসি দিয়ে পলাশকে শক্ত করে জড়িয়ে ধরে। পলাশ নিধির কানে ফিসফিস করে বলল, আজকে যদি একটু অভদ্র না হই তাহলে এই জীবনটাই বৃথা। পলাশ মাথা নিচু করে নিধির কানের লতিতে ভেজা স্পর্শ দিয়ে ফিসফিস করে বলল, নিধি। নিধি মাথা তুলে পলাশের দিকে তাকায়। পলাশ নিধির কানে ফিসফিস করে বলল, আজকে আমি মাতাল হয়ে গেলে তুমি কি মাইন্ড করবে? শওকত হাওলাদার হনহনিয়ে বাড়ির ভিতরে আসে। শিমুল তখন তার আম্মার কাছে বিস্তারিত বলছে। রাবেয়া পলাশের এমন সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছেন। পলাশ তার আব্বাকে সম্মান দিয়েছে, তার আব্বার মনের দিকে তাকিয়ে নিজের ইচ্ছাকে ত্যাগ করেছে, কিন্তু শওকত হাওলাদার সেই সম্মান পাবার মানুষ না। নিধির সাথে হওয়ার ঘটনা শোনার পর থেকে রাবিয়ার মনে ঘৃণার পরিমাণ বাড়ছে। লোকটা কতটা নিকৃষ্ট একটা মেয়ের ইজ্জত হরণ করতে লোক পাঠালো। পলাশ ঠিক কাজ করেছে, বিয়ে করে ওনাকে উচিত শিক্ষা দিয়েছে। আবেগে চোখে পানি চিকচিক করে ওঠে। শিমুলকে বলে, আব্বা, কালকে আমাকে পলাশের বাসায় নিয়ে যাবি? বৌমাকে আমি মন ভরে দেখব। শওকত হাওলাদার পিছনে দাঁড়িয়ে কর কর করে বলল, হ্যাঁ, খুব রঙে আছিস তো। তুই যেমন, তোর পেটে থেকে আসছেও তেমন। হঠাৎ স্বামীর কণ্ঠ শুনে রাবিয়া ভয়ে কেঁপে ওঠে। শিমুল, পুষ্প, রাবিয়া চুপ হয়ে বসে থাকে। চেঁচামেচি শুনে পেশাকার আর আসমা বেরিয়ে আসে। পলাশ বিয়ে করেছে এটা শোনার পর থেকেই তারা অবাক। শান্ত ছেলে নিচে যে এত গুণ কে জানতো। শওকত হাওলাদার রাবিয়ার কাছে এসে দাঁড়ায়। শুনেছিস তোর ছেলে কি করেছে? ওনাকে দেখে রাবিয়ার মনটা ঘৃণায় রিড়ি করে ওঠে। হঠাৎ করেই মন থেকে স্বামী নামের ভয় দূর হয়ে যায়। বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, কি হয়েছে? বিয়েই তো করেছে। পলাশের বিয়ের বয়স পেরিয়ে গেছে সেই কবেই। কোনো ঝামেলা ছাড়াই বিয়ে করে ফেলেছে, ভালোই তো হলো। রাবিয়ার তেজি গলার উত্তর শুনে সবাই অবাক। চিরকাল স্বামী ভক্তি করা রাবিয়া কখনো উচ্চস্বরে কথা বলেনি। সেই রাবিয়াই কিনা এইভাবে কথা বলছে। শওকত হাওলাদার চোয়াল শক্ত করে চোখ পাকিয়ে রাবিয়ার দিকে তাকায়। ভালো করেছে? হ্যাঁ। আসলে দোষ তোর পেটের। একটা ছেলেও ভালো হলো না। রাবিয়া কথা বলে না। শিমুল বলে, আব্বা, বিয়ে তো হয়ে গেছে, এখন আর রাগারাগি করে লাভ কি? মাথা ঠান্ডা করেন, সবাই মিলে ভাইয়া ভাবিকে বাড়িতে নিয়ে আসি। শওকত হাওলাদার কিছু বলার আগে মজিব হাওলাদার খ্যাক খ্যাক করে বলল, কিসের বাড়িতে আনাআনি? বিয়ে করে সংসার করতে গেছে, যাক। ওর মতো পোলা বাড়িতে না আসলে ছিঁড়া যাবে। পেশাকার সাথে সুর মেলান। ঠিকই বলেছেন, কয়েকদিন মজা খেয়ে আসুক। রাবিয়া তাচ্ছিল্য সুরে হাসে। পলাশ আর নিধি দুজনেই সরকারি কলেজে চাকরি করে। যা বেতন পায় এতে দুজনের খুব ভালো চলবে। এটা শুধু রাবিয়া না, উপস্থিত সবাই জানে। আপনাদের বাড়িতে না আসলেও পলাশের বউ পালাতে পারবে। শওকত হাওলাদার হাত মুঠায় পাঞ্জাবি খামচে ধরে। স্ত্রীর মুখে চটাং চটাং কথা সহ্য হয় না। এত হেডাম তোর পোলার? আপনি কি মানুষ? একটা মেয়ের সম্মান লুট করার জন্য কিভাবে আদেশ দিতে পারেন? লজ্জা করলো না? রাবিয়ার কথা শুনে শওকত হাওলাদার কিছুটা নিভে যায়। সে রকিবকে বলেছিল নিধি একা বাসায় থাকে, চুরি দেখিয়ে হুমকি ধমকি দিয়ে আসতে, আর একটু গায়ে হাত দিয়ে সম্মানের ভয় দেখাতে যেন এই এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু কে জানতো এই নেশাখোর যে নিধির উপর ঝাঁপিয়ে পড়ে এমন কাজ করতে চাইবে। সবার সামনে কি বলবে ভেবে পেল না। চুপ করো, সব ব্যাপারে নাক গলাও কেন? রাবিয়া শান্তে চোখে তাকিয়ে থাকে। পেশাকার আগুনে ঘি ঢালে শওকত হাওলাদারকে শুনিয়ে বলে, এই মহিলাটার জন্যই আজকে সংসারের এই অবস্থা। ছেলেদের লাই দিয়েই এমন বদমাইশ বানিয়েছি, আর বানাবে না কেন? নিজেই তো একটা আস্ত বদমাইশ। শিমুল তেড়ে পেশাকারের কাছে চাই। কি বলছো মাথা ঠিক আছে? আমার চোখে পড়ে না? জিব্বাটা টান দিয়ে হাতে ধরাই দিব। সারা জীবন আমার মাকে জ্বালিয়েছ, কুটনি বুড়ি। এত চুলকানি কেন তোমার গলায়? পেশাকার হাই হাই করে ওঠে। শওকতের দিকে তাকিয়ে বলল, আব্বা দেখলি কি বলে আমাকে? এই দিন দেখার জন্যই তোরে পেটে নিয়েছিলাম। শওকত হাওলাদার ধমকে বলে, বুবুর সাথে এভাবে কথা বলিস কেন? বিয়ে করে বেশি আদব কায়দা শিখে গেছিস নাকি?
শিমুল শওকত হাওলাদারের কথা পাত্তা দেয় না, পেশাকারের দিকে আগুন চোখে তাকিয়ে বলল, আমার মাকে কথা বলার আগে ভেবে বলবে, ঠিক আছে? পলাশের এমন কাণ্ডে এমনিতেই মাথা গরম ছিল। এখন শিমুলের কথা শুনে শওকত হাওলাদার নিজেকে আর সামলাতে পারে না। সব রাগ রাবিয়ার উপর ঢালে। রাবিয়ার 2 গালে 2 থাপ্পড় দিয়ে বলে, হঠাৎ করে আঘাত করায় রাবিয়া নিজেকে সামলাতে পারে না, 2 পা পিছিয়ে গিয়ে সোফায় পড়ে যায়। শিমুল রাগী চোখে তার আব্বাকে দেখে বলে, আপনি তো একটা কাপুরুষ যে প্রতিপক্ষের সাথে না পেরে মহিলাদের ওপর অত্যাচার করে। মুখ সামলিয়ে কথা বলবে আদব। কথায় কথায় মাকে মারেন কেন? মানুষ বলে মনে হয় না? শওকত হাওলাদার তেড়ে শিমুলের কাছে আসতে চাইলে মজিব হাওলাদার আটকায়, ঠেলে বাইরে নিতে চায়। শিমুল পুষ্পকে বলে রাবিয়াকে রুমে নিয়ে যেতে, তারপর লম্বা পা ফেলে ছাদে চলে যায়। এমন নিকৃষ্ট একটা মানুষ তার আব্বা, এটা ভাবতেই খারাপ লাগে। হাওলাদার বাড়ির রাতের পরিবেশ হলো থমথমে। রাবিয়ার মাথা ব্যথা শুরু হয়েছে বিধায় সে রুম থেকে বেরোয়নি। পুষ্প ভাত খাওয়ার জন্য ডেকে এসেছে, উনি বলছে ব্যথা কমলে পরে খাবে। পুষ্প দুরু দুরু বুকে রান্নাঘরে আসে। রাবিয়া বেগম আশেপাশে থাকলে মনে আলাদা জোর পান। উনি অনুপস্থিত বিধায় সবার কটু কথা শুনে ভয়ে পুষ্পের গলায় শুকিয়ে আসে। যদিও রাবিয়া বলেছে চুপচাপ যেন এসব কথা না শোনে, কিন্তু পুষ্প জানে সে একটা কথা তর্ক দিলে এটা আগুনের মতন সারা বাড়িতে অশান্তি ছড়িয়ে দেবে। শিমুল যদি শুনতে পায় পুষ্পর সাথে কারো ঝামেলা, তাহলে শিমুল বিপক্ষে কথা না শুনিয়ে ছাড়বে না। এতে করেও পরিবারের তুমুল অশান্তি হবে। পুষ্প এসব চায় না, সে শান্তিতে সংসার করতে চায়। এমনিতে সবাই মুখে মুখে বলে প্রেম করে বিয়ে করেছে। এই মেয়েগুলো ভালো হয় না, ভালো মেয়ে তো প্রেম করে না। পেশাকার তো উঠতে বসতে খোটা দেয়। তাই পুষ্প ঠিক করে সে মানিয়ে চলবে, একটু কষ্ট হোক কিন্তু দেখিয়ে দিবে প্রেম করলে মেয়েরা খারাপ হয় না। পেশাকার খাবার টেবিলে পুষ্পকে 1000টা খুঁত ধরে। শিমুল তখন ছাদে ছিল বিধায় কোনো ঝামেলা হয় না। পুষ্পও চুপচাপ সব শোনে। খাবার খাওয়ার পর শ্বশুরের জন্য চা বানায়, কাপে ঢালছে। এমন সময় সুইটি পিছন থেকে যাওয়ার পথে পুষ্পর গায়ে ধাক্কা দেয়। চুলা থেকে নামানো চা বাম হাতে পড়ে মুহূর্তেই চামড়া লাল হয়ে যায়। পুষ্পর হাত থেকে চায়ের পাতিল সশব্দে পড়ে যায়। ফুলি দৌড়ে এসে বলে, সুইটি আফা, আপনি ইচ্ছা কইরা ধাক্কা দিছেন তাই না? সুইটি অবাক হয়ে বলল, আমি তো তেল গরম করতে যাচ্ছিলাম মাথায় দিব বলে, পাটকাঠির মতো শরীর, লাগলেই যে পড়ে যাবে কে জানতো। পুষ্পর হাতে ততক্ষণে ফুসকা পড়ে গেছে। ফুলির তার গলা ছেড়ে চেঁচিয়ে শিমুলকে ডাকে। সুইটি ফাঁক দিয়ে পালাই। তার তো ইচ্ছা করছিল 1 পাতিল পানি গরম করে পুষ্পর মাথায় ঢেলে দিতে। যা করেছে তাও কম না। মনটা কেমন শান্তি লাগছে। সুইটি তার ইউকার চুলগুলো দোলাতে দোলাতে রুমে চলে যায়। নিচে চেঁচামেচি শুনে শিমুল ছাদ থেকে দৌড়ে নেমে আসে। রান্নাঘরে দেখে পুষ্প বেসিংয়ের কলে হাত ধুয়ে মুখ কুঁচকে রেখেছে। শিমুল এগিয়ে বলল, কি হয়েছে? ফুলি শিমুলকে দেখে বলল, সুইটি আফায় তেল গরম করার বাহানায় ভাবির হাতে চা ফালাইছে। ঠুয়া পইরা কি হয়েছে দেখেন। শিমুল পুষ্পের হাত ধরে দেখে, তারপর হাত ধরে রুমে নিয়ে যায়। রুমের খাটে বসিয়ে সরিষার তেল আনে। শান্ত গলায় বলে, হাতে গরম কিছু পড়লে পানি দিবে না, সরিষার তেল দিবে, একটু জ্বলবে কিন্তু এই ফোসকা পড়বে না। আমাকে দেখতাম এভাবেই দেয়। তারপর পুষ্পর দিকে তাকিয়ে মাথা নিচু করে ফু দেয়। আস্তে করে বলল, বেশি জ্বলছে? শিমুলের আদরের কথা শুনে পুষ্প ঠোঁট উল্টে কেঁদে দেয়। শিমুল পুষ্পর চোখের পানি মুছে বলল, বাড়িতে লম্বা চুলের মানুষ বেশি হয়ে গেছে তাই না বউ? পুষ্প শিমুলের কথার অর্থ বোঝে না, ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পর চাহনির অর্থ বুঝে মুচকি হাসে, আবার মাথা নিচু করে পুষ্পর হাতে ফু দেয়। বার্ন অয়েন্টমেন্ট এনে দিচ্ছি, লাগলে জ্বালা কমবে। নিধি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। পলাশ যে এত দুষ্টু সে এটা কখনোই ভাবেনি। শান্ত স্বভাবের পলাশ যে বুকে এত ভালোবাসা নিয়ে ঘুরছে কে জানতো। পলাশকে দেখলে কেউ কল্পনাও করতে পারবে না কিছুক্ষণ আগে এই পলাশই কালবৈশাখী তাণ্ডব বয়ে দিয়েছে। আদরে আদরে নিধিকে পাগল করে তবেই ক্ষান্ত দিয়েছে। প্রত্যেক মানুষই বোধহয় নিজের প্রকাশ করার জন্য একজন ব্যক্তিগত মানুষ খোঁজে, যার কাছে নিজেকে যে কোনোভাবে উপস্থাপন করা যায়। কোনো দ্বিধা কাজ করে না। মনের ভিতরে লুকায়িত রূপে প্রিয় মানুষের সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে নিধি। পলাশের দিকে তাকিয়ে ভাবে, যদি এই পাগলটাকে জীবনে না পেত সারা জীবন হাহাকার নিয়েই কাটাতে হতো।
পলাশের এমন উজ্জ্বলতা দেখতে পেত না। পলাশ যে এমন উজ্জ্বল এটা কখনো কেউ জানবে না, জানবে শুধু নিধি। কিছু কিছু ব্যাপার আছে শুধু প্রিয় মানুষদের জানার অধিকার থাকে। নিধি পলাশের দিকে তাকাই, পলাশ তাকেই দেখছে। নিধি তাকানোতেই মিষ্টি করে হাসে, নিধিও হাসে। পলাশ নিধির নরম শরীর আবার নিজের দিকে টেনে নেয়, নিধির গায়ের সাথে নাক ছুঁয়ে নিধির গায়ের ঘ্রাণ নেয়। নিধির নিজস্ব ঘ্রাণটা পলাশকে নড়বড়ে করে দেয়, বুকের ধুকপুকানি মুহূর্তেই বেড়ে যায়। নিধিকে বুকে নিয়ে মনে হলো আজকে নিজেকে খুব হালকা লাগছে, মুক্ত পাখির মতন উড়ে বেড়াতে ইচ্ছা করছে। জন্ম উপোস দেহ আকাশ ছোঁয়া স্বর্গীয় সুখের দেখা পেয়ে পলাশ নিজেই পাগল হয়ে গেছে, সাথে সমান তালে নিধিকে পাগল করতে কোনো কার্পণ্য করেনি। নিধির কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, আলতো গলায় বলে, ধন্যবাদ সোনা। পলাশের ধন্যবাদের কারণ খুঁজতে বুদ্ধিমান নিধির বেশিক্ষণ লাগলো না, প্রতি উত্তরে মুচকি হাসি উপহার দিল। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। হঠাৎ পলাশ দুষ্টু হেসে বলল, নিধি। নিধি পলাশের বুকে নাক ঘষে। পলাশ মুখের নাম শুনে তার দিকে তাকায়। বাসর ঘর তো যেমন ছিল তেমনই আছে। কি বাসর হলো যে তুই একটা ফুলও ছিল না? নট গুড। নিধি ফিক করে হেসে বলল, ফুল ছিঁড়তে হয় নাকি? হ্যাঁ, না ছিলে তো বাসর ঘরের সব স্টেপই পূরণ হয় না। আচ্ছা, এমন কথা কই লেখা আছে? বাংলা সিনেমায় দেখেছিলাম, বাসর হলে ফুলটুল ছিঁড়ে একাকার অবস্থা হয়ে যায়। নিধি পলাশের কথা শুনে আবারও হাসে। পলাশ নিধির হাসি দেখে বলল, হাসো কেন? আমার ভাইয়ের টাকায় ফুল কিনে ভাইটা এত কষ্ট করে সাজিয়ে দিয়েছে। ফুল ছিঁড়ে টিড়ে বাসরাত পার না করলে তো টাকা উসুল হবে না। তাই নাকি? পলাশ একগাল হেসে বলল, এক কাজ করি, চলো। কি? এবার সব ফুল ছিঁড়ে বাসর করে টাকাটা গোসল করি। নিধি পলাশকে ঠেলে উঠে পড়ে। শিক্ষকের হাব ভাব মোটেও সুবিধা না, আবারও ক্লাস নিতে চলে আসবে। বাথরুমে যেতে যেতে বলল, রাতে কি খাবো? অনেক ক্ষুধা পেয়েছে। পলাশ পাশ ফিরে নিধিকে দেখে, অবাক হওয়ার ভান করে বলল, খাবারও খেতে হবে, চুমে খেলে চলবে না। কিছু বলে না, হাসতে হাসতে দরজা বন্ধ করে। পলাশ চোখ বন্ধ করে বাড়ির অবস্থা ভাবে। বাড়িতে যে আজকে সুনামি হবে এটা জানা কথা। একবার ভাবে শিমুলকে ফোন দিবে, আবার ভাবে না, আজকে নিধি মনে থাকুক, বাড়িতে যা হয় শিমুল সামলাবে। পলাশ ভাত মাখিয়ে নিধির মুখের সামনে ধরে। নিধি মাথা নাড়িয়ে বলল, বাবা, এত খাতির কেন স্যার? পলাশ মুচকি হাসে। যে আমার সুখের পাখি, তার যত্ন নিতে দোষ কিন? নিধি উত্তর দেয় না, চুপচাপ ভাত খায়। সুখে চোখে পানি আসে। মনে মনে ভাবে, কোনো দোষ নেই স্যার, এভাবেই যত্ন নিন। আমি যে আপনার ভালোবাসায় কাতর পাখি, প্লিজ বেশি বেশি ভালোবাসুন। পলাশ নিধির চোখে চিকচিক পানি দেখে কি বুঝলো কে জানে। নিধির চোখে তাকিয়ে বলল, খুব ভালোবাসবো শোনা, তোমার কল্পনার থেকেও বেশি। ভোর সকালে পলাশের ঘুম ভেঙে যায়। বুকের ওপর কারো গরম শ্বাসের চমকে তাকায়। নিধির এলোমেলো চুলে মুখখানি স্পষ্ট। পলাশের মনে পড়ে গতকালকেই নিধিকে নিজের নামে লিখে নিয়েছে। নিধির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে পলাশ মুগ্ধ হয়। কেউ ঘুমালেও এত সুন্দর লাগে? আসলে সবাইকে ঘুমালে সুন্দর লাগে না, কিন্তু ঘুমন্ত মানুষটা যদি একান্ত ব্যক্তিগত প্রিয় কেউ হয় তাহলে নিঃসন্দেহে ভয় লাগে না, চাওয়াতে মুগ্ধতা চলে আসে। পলাশের মনে হলো এত সুন্দর সকাল এই এলোমেলো পরীর গালে চুমু না খেলে ভীষণ অন্যায় হয়ে যাবে। সে শিক্ষক মানুষ, এসব অন্যায় করতে নারাজ। নিচু হয়ে নিধির গালে ইচ্ছা মতন চুমু খায়, অথচ নিধির খবর নেই। নিধির ঘুমের গভীরতা দেখে পলাশ হাসে, ভাবে এই মেয়েকে কোলে করে নিয়ে গেলেও সজাগ হবে না, তার কাছে এখনো সব স্বপ্ন স্বপ্ন লাগছে। নিধির তার এটা বিশ্বাস হতেই কষ্ট হয়। তার আব্বা এখনো চুপ আছে, তার মানে উনি নিশ্চয়ই কোনো পরিকল্পনা করছে। সে থাকতে নিধির কোনো ক্ষতি হতে দিবে না। পলাশ নিধির কপালে একটা চুমু দিয়ে আস্তে ধীরে উঠে বসে। প্রচুর ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়া দরকার। নিধির ঘরে কোথায় কি আছে জানা নেই। একবার ভাবে নিধিকে ডাকবে, কিন্তু নিধির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আর ডাকতে ইচ্ছা হয় না। পলাশ ফ্রেশ হয়ে গলায় তোয়ালে ঝুলিয়ে শুকি শুকি মুখে রান্নাঘরে যায়। রান্নাঘরে চোখ ঘুরিয়ে কোথায় কি আছে দেখলো। সে ক্যাবিনেটে ড্রাই টোস্ট পেল, হাতে একটা নিয়ে খেতে খেতে ভাবে নিধির নিশ্চয়ই ক্ষুধা লাগবে। কাল শিমুল যে খাবারগুলো কিনে দিয়ে গিয়েছিল সেগুলো সব শেষ। পলাশ ভাবলো সে নিজেই কিছু করবে। ফ্রিজ খুলে ডিম ছাড়ার কিছুই পায় না। আবার কিচেন ক্যাবিনেটের কাছে যায়, একটা দুধের ডিবি, একটা কফির ডিবি আর একটা সুজির প্যাকেট পায়। নিচে একটা বড় বক্সে ময়দা পায়।
ছোট ডিবিতে মুড়ি পায়, ভাবে তার প্রিয় পিঠাই বানানো যাক। সব সময় মাকে যেভাবে বানাতে দেখেছে, নিজেও অনেকবার মাকে সাহায্য করেছে। পারবে বলে শুরু করে দেয়। কিছু কিছু চাওয়া থাকে না, কখনো পূরণ হওয়ার না, কিন্তু আল্লাহর ইশারায় পূরণ হয়ে যায়। শুকনো গাছের গোড়ায় পানি ঢাললে যেমন সতেজ হয়ে যায়, পলাশকে পেয়ে নিধিও সব কষ্ট ভুলে সুখের দেখা পেয়েছে। প্রথমে পলাশ, তারপর বাবা মাকে হারিয়ে এই পৃথিবীতে বড় একা হয়ে গিয়েছিল। ভেবেছিল এই জীবনে আর সুখের দেখা পাবে না। প্রতিজ্ঞা করে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মন দিয়ে লেখাপড়া করার এক পর্যায়ে এক ফ্রেন্ডের থেকে জানতে পারে পলাশ বিয়ে করেনি। এখনও নিধির খোঁজ করে। কষ্টে ভরা মনের আশায় আলো ফোটে। সিদ্ধান্ত নেই কলেজের শিক্ষিকা হিসাবে নিয়োগ দিবে। তারপর অনেক কষ্টে অনন্তপুর কলেজে নিজের পোস্টিং এনেছে। নিধির সব কষ্ট সফল। সে তার জীবনের সেরা প্রাপ্তি হিসাবে পলাশকে পেয়েছে। পলাশের মতন মানুষকে নিজের জীবনের সঙ্গী করতে পেরে মনে মনে আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করে। সকালের মিঠি রোদ পর্দা কোলে নিধির চোখে লাগে। সে মাথা ঘুরিয়ে পাশের বালিশটাকে দেখে, পলাশ নেই। নিধি অবাক হয়, এত সকালে কোথায় যেতে পারে। নিজেও বিছানা ছেড়ে ওঠার জন্য হাত পা নাড়ে, কিন্তু নিধির এত অসুস্থ লাগছে যে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। হাত পা নাড়তে ব্যথায় টন টন করে ওঠে। সারা শরীরের শক্তি যেন একেবারে উধাও হয়ে গেছে। চোখে মুখে ক্লান্তির রেখা স্পষ্ট। সোজা হয়ে আরো কয়েক মিনিট শুয়ে থাকার সিদ্ধান্ত নেয়। পলাশ একটা ছোট্ট পাতিলে পানি নিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে তারপর চুলায় বসিয়ে দেয়। দুধ গরম হয়ে আসলে তাতে চিনিও দেয়। আলাদা একটা বাটিতে সুজি হালকা একটু পানি দিয়ে গুলিয়ে নেয়। তারপর দুধের পাতিলে দিয়ে দেয়, নামিয়ে নেয়। আর একটা বাটিতে ময়দা নেয়, সাথে কয়েক চামচ গুঁড়ো দুধ দেয়, পানি দিয়ে পাতলা করে গুলিয়ে নেয়। ফ্রাই প্যান চুলায় বসিয়ে হালকা তেল দিয়ে তৈরি ময়দার মিশ্রণ, তারপর তৈরি ক্ষীর দিয়ে কাঠির সাহায্যে রোল আকৃতির করে নেয়। পলাশ হঠাৎ করে মুচকি হাসে। বাড়িতে হলে এইসব মোটেও করা যেত না। বইয়ের এত যত্ন, আবার পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়ানো, বাব্বা, এইসব করলে পেশাকার বাড়িতে তুল কালাম করে দিত। পলাশ মুচকি হাসে। ইচ্ছা করছে ভিডিও করে পেশাকারকে দেখাতে, কিন্তু সে এই ইচ্ছা পূরণ করবে না। কি দরকার ঝামেলা বাড়িয়ে পেশাকারের জ্বালা বাড়ানো। নিধি অলস পায়ে বাথরুমে যায়। মিনিট কয়েক পরে মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসে। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে টুংটাং শব্দ শুনে সেদিকে পা বাড়ায়। গিয়ে পলাশের কাজ দেখে সে হতবাক।